হ্যালো স্টুডেন্টস, আজকের হিস্ট্রির দ্বিতীয় পার্টে আলোচনা করছি 349 প্রশ্ন থেকে বাকি প্রশ্নগুলো। হিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো পিএসসি, এসএসসি, এমটিএস, পিএসসি ক্লাব 6, সিএসসি, এমনকি ডাব্লিউবিসিএস এর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, যেগুলো বারবার পরীক্ষা এসেছে এবং আসার অনেক সম্ভাবনা আছে, এমন প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। যাক, শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, কার মৃত্যুতে দুঃখী আকবর দুদিন খাবার খাননি এবং সুরা পান করেনি? আমরা জানি আকবরের প্রিয় বন্ধু বীরবল, যার আসল নাম মহেশ দাস, সেই মহেশ দাসের মৃত্যুর খবর পেয়ে বা মৃত্যুতে দুঃখ হয়ে তিনি দুদিন সুরা পান করেনি। এই মহেশ দাস কিন্তু ইউসুফজাই উপজাতিতে বিদ্রোহ দমন করতে গিয়ে কিন্তু তিনি মারা যান। এটা মনে রাখতে হবে। আগের পার্টে আলোচনা করেছি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। মোস্ট ইম্পর্টেন্ট, কেবলমাত্র যারা গভর্নমেন্ট জব পাওয়ার জন্যই পড়াশোনা করছে তাদের জন্য এই চ্যানেলটি যথেষ্ট পরিমাণে হেল্পফুল। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও। নেক্সট প্রশ্ন, 1585 খ্রিস্টাব্দে আকবরের রাজসভায় কে এসেছিলেন? 1585 খ্রিস্টাব্দে আকবরের রাজসভায় এসেছিলেন ব্রিটিশ পর্যটক রাল্ফ ফিচ। আকবর মারা যান কবে? আকবর মারা যান 1605 খ্রিস্টাব্দে আন্ত্রিক রোগে। আকবর মারা যান 1605 খ্রিস্টাব্দে আন্ত্রিক রোগে। জাহাঙ্গীরের প্রকৃত নাম কি? জাহাঙ্গীরের প্রকৃত নাম সেলিম। জাহাঙ্গীরের পুরো নাম নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী। জাহাঙ্গীরের পুরো নাম নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী। জাহাঙ্গীর কথার অর্থ কি? জাহাঙ্গীর কথার অর্থ পৃথিবীর ধারণকারী, দ্য হোল্ডার অফ দ্য আর্থ। জাহাঙ্গীরের পিতা ছিলেন আকবর, সেটা বাবর হলে আবর্জর সারিল ঔষধে, আমরা সকলে জানি। জাহাঙ্গীরের মাতা ছিলেন মারিয়াম, পূর্ব নাম হীরা কুমারী, মানসিংহের ভগ্নী। জাহাঙ্গীরের মাতা মানসিংহের ভগ্নী, তিনি হিন্দু ছিলেন এবং তাকে বিবাহ করেছিলেন আকবর, আর তারই গর্ভজাত জাহাঙ্গীর। জাহাঙ্গীরের পত্নীর নাম ছিল নূরজাহান। জাহাঙ্গীরের পত্নীর নাম ছিল নূরজাহান। নূরজাহানের আসল নাম মেহরুন্নিসা। নূরজাহান কথার অর্থ হল জগতের আলো, লাইট অফ দ্য ওয়ার্ল্ড। একমাত্র মুঘল মহিলা যার প্রতিকৃতি মুদ্রায় পাওয়া যায় তিনি হলেন নূরজাহান। নূরজাহানের প্রথম পতির নাম মানে স্বামীর নাম শের আফগান। জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খসরুকে কোন শিখ গুরু সাহায্য করেছিল? জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খসরুকে সাহায্য করেছিল গুরু অর্জুন দেব। জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেন? পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন দেব। জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খসরু তাকে সাহায্য করেছিল, এই জন্য জাহাঙ্গীরের সাথে তার বিভিন্ন মতপার্থক্য ঘটে এবং জাহাঙ্গীর ক্রোধবশত তাকে পঞ্চম শিখ গুরুকে হত্যা করে। ক্যাপ্টেন হকিন্স ভারতে আসেন কত সালে? ক্যাপ্টেন হকিন্স ভারতে আসেন 1609 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজসভায়। আমরা পড়াশোনা ধীরে ধীরে করব, খুব দ্রুত করার চেষ্টা করব না এবং আঁকপাক করব না, এতে করে পড়াশোনাটা ঠিকঠাক হয় না। ধীরে ধীরে করব এবং সেটাকে মনে রাখতে হবে, খাতায় না রেখে মাথায় রাখার চেষ্টা করুন, তাহলে সেটা সহজেই যে কোনো চাকরি পরীক্ষায় সহজে ক্র্যাক করা সম্ভব। স্যার টমাস রো ভারতে আসেন কত সালে? স্যার টমাস রো ভারতে আসেন 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজসভায়। স্যার টমাস রো ভারতে আসেন। জাহাঙ্গীরের রাজসভায় এক বিখ্যাত চিত্রকর কে ছিলেন? মনসুর ছিলেন জাহাঙ্গীরের রাজসভার এক বিখ্যাত চিত্রকর। ভারতে তামাক চাষের প্রচলন কে করেন বা কোন সময় থেকে হয়? জাহাঙ্গীরের আমল থেকে ভারতে তামাক চাষের প্রচলন শুরু হয়। ভারতীয়রা কাদের কাছ থেকে তামাক চাষ শিখেছিল? পর্তুগিজদের কাছ থেকে। ভারতবর্ষের প্রথম বিদেশি হলেন পর্তুগিজ, আর সবার শেষ
যাত্রী যারা গিয়েছিল ইংরেজের পরেও, সেটা হলো পর্তুগিজ। 12 কানুন নামক 12টি আইন জারি করেছিলেন কে? 12 কানুন নামক 12টি আইন জারি করেছিলেন জাহাঙ্গীর। 1617 খ্রিস্টাব্দে মালিক আম্বরকে পরাজিত করে আহমদনগর দুর্গ দখল করেছিলেন জাহাঙ্গীরের পুত্র খুররম। এই খুররমের আসল নাম হলো শাহজাহান। মালিক আম্বরকে পরাজিত করায় খুশি হয়ে জাহাঙ্গীর খুররমকে কি করেন? শাহজাহান উপাধি দেন। বাহ, চলে এলো, শাহজাহান উপাধি দেন। শাহজাহানের আসল নাম খুররম। ইতালীয় পর্যটক যিনি জাহাঙ্গীর রাজসভায় এসেছিলেন তিনি কে? তিনি পিয়েত্রা ভাল্লে। পয়েন্ট টু বি নোটেড, এটা মনে রাখা দরকার। ইতালীয় পর্যটক যিনি জাহাঙ্গীরের রাজসভায় ভারতে এসেছিলেন তিনি হলেন পিয়েত্রা ভাল্লে। লাহোরে মতি মসজিদ নির্মাণ করেছিলেন জাহাঙ্গীর। পয়েন্ট টু বি নোটেড, মতি মসজিদ কে নির্মাণ করেছিলেন এবং লাহোরে? তখন আমাদের অ্যান্সার জানতে হবে, সেটা হলো জাহাঙ্গীর। ইতমাদুল্লাহর মার্বেল নির্মিত সমাধিসৌধ নির্মাণ করেছিলেন কে? নূরজাহান। ইতমাদুল্লাহর মার্বেল নির্মিত সমাধি, পয়েন্ট বি নোটেড, নির্মাণ করেছিলেন নূরজাহান। জাহাঙ্গীর মারা গিয়েছিলেন 1627 খ্রিস্টাব্দে। শাহজাহান সিংহাসনে বসেন 1628 খ্রিস্টাব্দে। পর্তুগিজ জলদস্যুদের দমন করার জন্য শাহজাহান নিয়োগ করেন কাকে? কর্নেল স্লিম্যানকে শাহজাহান নিয়োগ করেন পর্তুগিজ জলদস্যুদের দমন করার জন্য। কর্নেল স্লিম্যান। শাহজাহানের কিছু উল্লেখযোগ্য স্থাপত্য কি কি? যেমন তাজমহল, মতি মসজিদ, জামা মসজিদ, লালকেল্লা, শালিমার বাগ, লাহোর ই ফৌজ, দেওয়ানি খাস মহল, শীষ মহল, মুসমান বুরুজ। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন আসে। শালিমার বাগান কে নির্মাণ করেছিলেন? তখন মুঘল অন্যান্য সম্রাটের নাম দেওয়া থাকে, আমাদেরকে মনে রাখতে হবে শাহজাহান। দেওয়ানি খাস, দেওয়ানি আম, লাহোর ই ফৌজ, এগুলো, দেওয়ানি আমটা নেই, এটাও কিন্তু শাহজাহান। তাজমহল বানাতে কত শ্রমিক লেগেছিল এবং কত বছর সময় লেগেছিল? আর এই তাজমহল বানাতে লেগেছিল প্রায় 20,000 শ্রমিক। 22 বছর ধরে এই তাজমহল বানানো হয়েছিল। অবশ্য তাজমহল আমরা যেভাবে দেখছি, তাজমহলটা কিন্তু সেভাবে ছিল না, ইতিপূর্বে আরও সুন্দর ছিল, কারণ এর গায়ে অনেক রত্ন খচিত ছিল, চুনি, পান্না, এগুলো। কিন্তু নাদির শাহ ভারত আক্রমণের পর তাজমহলের উপর থেকে এগুলো তুলে নেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, তাজমহলের শিল্পীদের মধ্যে অন্যতম ওস্তাদ ঈশা ও বাঙালি কারুশিল্পী বলদেব দাস গুলোত্রামের। তাজমহলের শিল্পীদের মধ্যে অন্যতম কে ছিল? ওস্তাদ ঈশা, এবং বাঙালি কারুশিল্পী ছিলেন বলদেব দাস। পয়েন্ট অফ ইউনিটে মনে রাখতে হবে, বলদেব দাস গুলোত্রাম, বলদেব দাস এবং ওস্তাদ ঈশা, এটা মনে রাখতে হবে। ময়ূর সিংহাসনের শিল্পী ছিলেন বেবাদল খাঁ, কিন্তু ময়ূর সিংহাসনে বিশেষ ভূমিকা পালন করেছিল বেবাদল খাঁ। সময় লেগেছিল প্রায় 8 বছর। শাহজাহানের উসনিসে সভাপেত কোহিনূর হিরে। পাতশাহনামা রচনা করেছিলেন কে? পাতশাহনামা রচনা করেন আব্দুল হামিদ লাহোরি। মুনতাখাব উল লুবাব রচনা করেছিলেন কাফি খাঁ। মোগল রাজত্বের সুবর্ণ সুযোগ বলা হয় কোন সময়কে? শাহজাহানের রাজত্বকালকে। শাহজাহানের 4 পুত্র ছিল, আমরা জানি, দারা, সুজা, মুরাদ ও ঔরঙ্গজেব। শাহজাহান তার শেষ জীবনে বন্দী ছিলেন কোথায়? আগ্রা দুর্গে। শাহজাহান মারা যান 1666 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেব সিংহাসন আরোহণ করেন 1658 খ্রিস্টাব্দে। আর অন্য 3 ভাইকে তিনি হত্যা করেন। 1658 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব
ধর্মঘট ধর্মট ও সমুদ্রগড়ের যুদ্ধে দারার মুঘল বাহিনীকে পরাজিত করে। দারার মুঘল বাহিনীকে দারা সুধা মুরাদ ঔরঙ্গজেব, দারা ছিল বড় ভাই, ঔরঙ্গজেব ছিল সেজ ভাই। প্রথম ছোট ভাইকে সঙ্গে নিয়ে, মেজ ভাইকে সঙ্গে নিয়ে বড় ভাইকে হত্যা করে, তারপর ছোট ভাইকে সঙ্গে নিয়ে মেজ ভাইকে হত্যা করে, তারপর নিজে ছোট ভাইকে হত্যা করে, মুরাদকে। ঔরঙ্গজেব সিংহাসনে বসেন 1658 খ্রিস্টাব্দে। আলমগীর বাদশাহ গাজী উপাধি ধারণ করে। মুঘল সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করেছিল ঔরঙ্গজেবের সময়ে। দাক্ষিণাত্য অভিযান করেছিল এবং বারবার কিন্তু দাক্ষিণাত্য অভিযান করেও, বিস্তার লাভ করার পরেও কিন্তু বারবার ঠকেছিল। এটা নিয়ে বড় একটি ইতিহাস আছে। ঔরঙ্গজেবের সবচেয়ে বড় কিন্তু ফল্ট হলো এই দাক্ষিণাত্য অভিযান। ঔরঙ্গজেবের পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছিল মুসলিমদের সর্ববৃহৎ আইন সংকলন ফতোয়া-ই-আলমগীরি তৈরি হয়েছিল মুঘল আমলের একমাত্র বাদশাহ ঔরঙ্গজেবের সময়। গোঁড়া মুসলিমদের নিকট ঔরঙ্গজেব পরিচিত ছিলেন জিন্দাপীর হয়েছিলেন। গোঁড়া যারা মুসলিম তাদের কাছে জিন্দাপীর ছিল ঔরঙ্গজেব। 1675 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব হত্যা করেন কাকে? নবম শিখ গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করেন। আর জাহাঙ্গীর হত্যা করেন পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে। সতীদাহ নিষিদ্ধকরণের আদেশ জারি করেছিলেন কে? সতীদাহ নিষিদ্ধকরণের আদেশ জারি করেছিলেন ঔরঙ্গজেব। এই একটা ভালো কাজ। 1663 খ্রিস্টাব্দে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে ঔরঙ্গজেব তার রাজসভায় বন্ধ করেন নওরোজ এবং সঙ্গীত অনুষ্ঠান। গান এবং নওরোজ, সঙ্গীত, গান এগুলো বন্ধ করে দেন ইসলাম বিরোধী বলে। কত সালে? 1669 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেব জিজিয়া করে পুনঃপ্রবর্তন করেন। জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন 1679 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেব বিজাপুর দখল করে 1686 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেব গোলকুন্ডা দখল করে 1687 খ্রিস্টাব্দে। লালকেল্লার মতি মসজিদ ও লাহোরের পাতশাহী মসজিদ নির্মাণ করেন কিন্তু ঔরঙ্গজেব মারা যান 1707 খ্রিস্টাব্দে, 50 বছর রাজত্ব করার পর। ঔরঙ্গজেবের সমাধি রয়েছে ঔরঙ্গাবাদে, দৌলতাবাদ। শিবাজী জন্মগ্রহণ করেন 1627 খ্রিস্টাব্দে পুনের শিবনির দুর্গে। শিবাজীর পিতা হলেন বিজাপুর রাজ্যের অধীনে জায়গিরদার। পুনার জায়গিরদার ছিলেন শিবাজীর পিতা। শিবাজীর মাতা হলেন জিজাবাই। শিবাজীর অভিভাবক ছিলেন দাদাজি কোন্ডদেব। শিবাজীর ধর্মীয় গুরু ছিলেন গুরু রামদাস ও তুকারাম। শিবাজী বাঘনক দ্বারা হত্যা করেছিলেন আফজল খাঁকে। শিবাজীকে দমন করার উদ্দেশ্যে আফজল খাঁকে প্রেরণ করেছিলেন বিজাপুরের সুলতান আলী আদিল শাহ আফজল খাঁকে পাঠিয়েছিল শিবাজীকে হত্যা করার জন্য। বন্ধুর আঁচলায় তাকে কাছে টেনে তাকে মেরে দেওয়ার জন্য। সেই সময় সেই সুযোগ নেয়। আমরা সকলে জানি শিবাজী তার বাঘনক অস্ত্র দিয়ে হত্যা করে। শিবাজীকে দমন করার উদ্দেশ্যে ঔরঙ্গজেব পাঠান মুঘল সুবেদার শায়েস্তা খানকে। শিবাজীকে দমন করার জন্য ঔরঙ্গজেব পাঠিয়েছিল মুঘল সুবেদার শায়েস্তা খানকে। পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয় 1665 খ্রিস্টাব্দে। শিবাজী এবং অম্বরের রাজা জয়সিংহের মধ্যে পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়। পুরন্দরের চুক্তি 1665 খ্রিস্টাব্দে। এর জন্য শিবাজীকে 35টি দুর্গের মধ্যে 23টি মুঘলদের দিয়ে দিতে হয়। 35টির মধ্যে 23টি দুর্গ মুঘলদের দিয়ে দিতে হয়েছিল। 1666 খ্রিস্টাব্দে শিবাজী ও তার পুত্র শম্ভুজিকে মুঘল সম্রাট সপুত্র বন্দী করেন, যদিও তার নজরদারি এড়িয়ে পালিয়ে যান। দুজনেই নজরদারি এড়িয়ে পালিয়ে যায়, শিবাজী এবং তার পুত্র শম্ভুজি। সালহের যুদ্ধ
সালহের যুদ্ধ শিবাজি মুঘলদের হারিয়ে দেয়। বাহ! 1672 খ্রিস্টাব্দে শিবাজি মুঘলদের হারিয়ে দিয়েছে সালহের যুদ্ধে। শিবাজির রাজ্যাভিষেক হয় 1674 খ্রিস্টাব্দে রায়গড়ের দুর্গে। সিংহাসনে আরোহণের পূর্বে শিবাজি ছত্রপতি এবং গো ব্রাহ্মণ প্রজাপালক উপাধি ধারণ করেন। শিবাজির শাসন ব্যবস্থার রাজার পরেই ছিল অষ্টপ্রধানের স্থান। শিবাজির শাসন ব্যবস্থায় রাজার পরেই ছিল অষ্টপ্রধানের স্থান। যেমন অন্যান্যগুলো নবরত্ন ছিল, এখানে কিন্তু অষ্টপ্রধান স্থান ছিল। শিবাজির সময় প্রধানমন্ত্রীর যে পদ থাকতো সেই পদের নাম ছিল পেশোয়া। শিবাজির সরকারি অশ্বারোহী বাহিনীর নাম ছিল বর্গী। শিবাজির সরকারি যে অশ্বারোহী বাহিনী তার নাম ছিল বর্গী। চৌথ ও স্বদেশমুখী কর গ্রহণ করতেন কিন্তু শিবাজি। চৌথ এবং স্বদেশমুখী কর গ্রহণ করতেন শিবাজি। শিবাজির মৃত্যু হয় 1680 খ্রিস্টাব্দে 53 বছর বয়সে। শিখ ধর্মের প্রবর্তক এবং প্রথম গুরু ছিলেন কে? গুরু নানক। শিখ ধর্মের প্রবর্তক এবং প্রথম গুরু ছিলেন নানক। জন্মগ্রহণ করেন 1469 খ্রিস্টাব্দে লাহোরের তালবন্দি গ্রামে। পাঞ্জাবি ভাষার গুরুমুখী স্ক্রিপ্ট তৈরি করেন কে? দ্বিতীয় শিখ গুরু অঙ্গদ পাঞ্জাবি ভাষায় গুরুমুখী স্ক্রিপ্ট তৈরি করেন। গুরু অঙ্গদের আসল নাম ছিল ভাই লেহনা। শিখদের শারীরিক এবং আধ্যাত্মিক বিকাশের জন্য মাল আখড়া তৈরি করেছিলেন গুরু অঙ্গদ। শারীরিক এবং আধ্যাত্মিক বিকাশের জন্য। শিখদের তৃতীয় গুরু ছিলেন গুরু অমরদাস। শিখদের তৃতীয় গুরু কে ছিলেন গুরু অমরদাস। শিখ গুরু যিনি সতীদাহ এবং পর্দা প্রথার ঘোর বিরোধী ছিলেন তিনি হলেন গুরু অমরদাস। চতুর্থ শিখ গুরু ছিলেন গুরু অমরদাস। শিখদের বিবাহ রীতি আনন্দ কারাজ এর প্রবর্তক হলেন গুরু রামদাস। হারমিন্দর সাহিব বানানোর জন্য মুঘল সম্রাট আকবর জমিদান করেছিলেন এই চতুর্থ শিখ গুরু রামদাসকে। হারমিন্দর সাহিব বানানোর জন্য মুঘল সম্রাট আকবর জমিদান করেছিলেন চতুর্থ শিখ গুরু রামদাসকে। হারমিন্দর সাহেবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হাজি মিয়া মীর। গুরু রামদাসের আমলে হাজি মিয়া মীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হারমিন্দর সাহেবের ভিত্তিপ্রস্তর। অমৃতসর শহরটির ভিত্তিপ্রস্তর স্থাপনা করেছিলেন গুরু রামদাস। শিখদের পঞ্চম গুরু হলেন গুরু অর্জুন দেব। আদি গ্রন্থ রচনা করেছিলেন গুরু অর্জুন দেব। শ্রী হারমিন্দর সাহিব গুরু গ্রন্থ সাহিব প্রতিষ্ঠা করেন গুরু অর্জুন দেব। শিখদের প্রথম শহীদ হলেন গুরু অর্জুন দেব, যাকে জাহাঙ্গীর হত্যা করেছিল খসরুকে আশ্রয় দেওয়ার জন্য। শিখদের প্রথম শহীদ গুরু অর্জুনকে বলা হয় শাহিদে দি সরতাজ। শিখদের প্রথম শহীদ গুরু অর্জুনকে বলা হয় শাহিদে দি সরতাজ, দ্য ক্রাউন অফ মার্টার্স। ঔরঙ্গজেব দিল্লিতে হত্যা করেছিলেন নবম গুরু তেগ বাহাদুরকে। তাকে মুসলিম গ্রহণে বাধ্য করা হয়, কিন্তু মুসলিম ধর্ম গ্রহণ করতে না চাইলে নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয়। শিখদের শেষ গুরু ছিলেন দশম শিখ গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিংয়ের বিভিন্ন কবিতা এবং রচনা সংকলন হল দশম পাতশাহ কে গ্রন্থ। গুরু গোবিন্দ সিং তার বিভিন্ন কবিতা এবং রচনা গ্রন্থ সংকলন প্রস্তুত করে, তার নাম হলো দশম পাতশাহ কে গ্রন্থ। শাহ ই বেকবর নামে ছিলেন মুঘল সম্রাট বাহাদুর শাহ। শাহ ই বেকবর ছিলেন বাহাদুর শাহ। বাহাদুর শাহের প্রকৃত নাম ছিল মোয়াজ্জেম। শিবাজির বংশধর শাহুকে কারাগার থেকে মুক্তি দেন।
কোন শিবাজির বংশধর শাহুকে কোন মুঘল সম্রাট মুক্তি দিয়েছিল? বাহাদুর শাহ। মুঘল সাম্রাজ্যের প্রথম পুতুল সম্রাটকে? মুঘল সাম্রাজ্যের প্রথম পুতুল সম্রাট ছিল জাহানদার শাহ। পয়েন্ট টু বি নোটেড। জাহানদার শাহ ছিল মুঘল সাম্রাজ্যের প্রথম পুতুল সম্রাট। ইংরেজরা বিনা শুল্কে ভারতে বাণিজ্য করার অধিকার পেয়েছিল কবে? ফারুকশিয়ার ফরমানে লাভ করে যখন 1717 খ্রিস্টাব্দে, তখন বিনা শুল্কে বাণিজ্য করে লাভ করে, বাণিজ্য অধিকার পায়। বান্দা বাহাদুরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন কে করেছিলেন? ফারুকশিয়ার বান্দা বাহাদুরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। নাদির শাহ ভারত আক্রমণ করেন কত সালে? 1739 সালে। মহিষিংহাসন এবং কোহিনূর হিরে এগুলো কে লুণ্ঠন করেছিল? নাদির শাহ। মোহাম্মদ শাহের কাছ থেকে নাদির শাহ এগুলো লুণ্ঠন করে নেয় মোহাম্মদ শাহের সময়। আমাদের প্রিয় চরিত্রের জন্য রঙ্গিলা বাদশাহ এই নামটি কে পরিচিত ছিলেন? এই নামে মোহাম্মদ শাহ ছিলেন রঙ্গিলা বাদশাহ, বেশি মেয়েদেরকে নিয়ে ফুর্তি করতেন। অযোধ্যার নবাব সফদরজংকে মুঘল সাম্রাজ্যের ওয়াজির পদে নিযুক্ত করেন কে? আহমদ শাহ, নট মোহাম্মদ শাহ, আহমদ শাহ। বক্সারের যুদ্ধ হয় 1764 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে অংশগ্রহণ করেন দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং বাংলার মীর কাসিম। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে? দ্বিতীয় আকবর। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। সিপাহী বিদ্রোহের সময় সিপাহী বিদ্রোহ হয় মুঘল সম্রাট। মুঘল সম্রাট কে ছিলেন? সিপাহী বিদ্রোহে সাহায্য করেছিলেন তখন দ্বিতীয় বাহাদুর শাহ আলম। দ্বিতীয় বাহাদুর শাহ আলম সিপাহী বিদ্রোহে সহমত ছিল এবং তারই সময় কিন্তু সিপাহী বিদ্রোহ ঘটেছিল। শেষ মুঘল সম্রাটকে তৃতীয় বাহাদুর শাহ, তিনি রেঙ্গুনে বন্দী অবস্থায় তিনি মারা যান। রেঙ্গুনে বন্দী অবস্থায় মারা যায়। শিবাজির পুত্রের নাম শম্ভুজি। তার রাজত্বকাল ছিল 1680 থেকে 1689, মাত্র 8 থেকে 9 বছর। শম্ভুজিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন কে? এই ঔরঙ্গজেব। শম্ভুজির পরে মারাঠা সিংহাসনে কে বসেন? শম্ভুজির পরে মারাঠা সিংহাসনে বসেন রাজারাম 1689 খ্রিস্টাব্দে। পেশওয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? পেশওয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা বলা হয় বালাজি বিশ্বনাথকে। হিন্দুপাত পাতশাহী এর প্রবক্তা ছিলেন কে? প্রথম বাজিরাও। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 খ্রিস্টাব্দে মারাঠা এবং আহমদ শাহ আবদালির মধ্যে। পেশওয়াদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কে? প্রথম বাজিরাও ছিলেন পেশওয়াদের মধ্যে শ্রেষ্ঠ। পেশওয়াদের মধ্যে দুর্বলতম কে ছিলেন? দ্বিতীয় বাজিরাও ছিলেন দুর্বলতম। বাংলার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহের প্রকৃত নাম ছিল আলী মুবারক। দামাস্কাসের মসজিদের অনুকরণে পান্ডুয়াতে আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন কে? সিকান্দার শাহ। দামাস্কাসের মসজিদের অনুকরণে পান্ডুয়াতে আদিনা মসজিদ নির্মাণ করেন সিকান্দার শাহ। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা মালাধর বসু। মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি কে দিয়েছিলেন? মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি দিয়েছিলেন রুকনউদ্দিন বারবাক শাহ। রুকনউদ্দিন বারবাক শাহ। বঙ্গদেশে আকবর কে ছিলেন? বঙ্গদেশের আকবর কাকে বলা হতো? আলাউদ্দিন হোসেন শাহকে বঙ্গদেশের আকবর বলা হতো। বাহমনি বংশের প্রতিষ্ঠাতা কে? বাহমনি বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন বাহমন শাহ। প্রথম জীবনে আলাউদ্দিন বাহমন শাহ ছিলেন কে? দিল্লির এক জনৈক ব্রাহ্মণের ভৃত্য। প্রথম দিকে আলাউদ্দিন শাহ ছিলেন দিল্লির জনৈক ব্রাহ্মণের ভৃত্য ছিলেন। বাহমনির রাজ্যের শেষ সুলতানকে? কলিমুল্লাহ। বাহমনির রাজ্যের শেষ সুলতান ছিলেন কলিমুল্লাহ। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর এবং বুক্কা। বিজয়নগরে যে 4টি বংশ রাজত্ব করেছিল
সেই চারটি বংশ ছিল সঙ্গম, সালুভা, তুলুভা এবং আরাবিডু। বিজয়নগরে যে চারটি বংশ সাম্রাজ্য করেছিল সেটি হলো সঙ্গম, সালুভা, তুলুভা ও আরাবিডু। ইতালীয় পর্যটক নিকোলাই কোন্টি কার শাসনকালে ভারতে আসেন? ইতালীয় পর্যটক নিকোলাই কোন্টি দ্বিতীয় দেব রায়ের শাসনকালে ভারতে আসে। পার্সিক রাষ্ট্রদূত আব্দুর রাজ্জাক কার শাসনকালে ভারতে আসেন? দ্বিতীয় দেবরায়ের শাসনকালে ভারতে আসেন। বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় কোন বংশের নরপতি ছিলেন? তুলুভা বংশের নরপতি। পর্তুগিজ পর্যটক পাইচ ইনি কার রাজসভায় ভারতে এসেছিলেন? কৃষ্ণদেব রায়ের সময় ভারতে এসেছিলেন। কৃষ্ণদেব রায়ের রাজসভায় ভারতে এসেছিলেন। তালিগড়ের যুদ্ধ কবে হয়? 1565 খ্রিস্টাব্দে তালিগড়ের যুদ্ধ হয়। বিজয়নগর সাম্রাজ্যের অবসান কখন ঘটে? তালিগড়ের যুদ্ধের মাধ্যমেই কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের অবসান ঘটে। সুফি শব্দটি কোত্থেকে এসছে? সুফি শব্দটি এসছে আরবি শব্দ সাফা থেকে সুফি শব্দ এসছে। সুফি শব্দের অর্থ কি? পবিত্র জীবনযাপন। পবিত্র জীবনযাপন। সুফিবাদের মূল বক্তব্য কি? সুফিবাদের মূল বক্তব্য হলো ঈশ্বর এক এবং সবকিছু ঈশ্বরের দান। সুফিবাদের মূল বক্তব্য ঈশ্বর এক এবং সবকিছু ঈশ্বরের দান। চিশতি সুফি সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেছিলেন কে? খাজা মঈনুদ্দিন চিশতি। চিশতি সুফি সম্প্রদায়ের প্রতিষ্ঠিত করেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি। অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা কে? অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা হলেন শঙ্করাচার্য। অচিন্ত ভেদাভেদবাদ এর প্রতিষ্ঠা কে করেছিলেন? অচিন্ত ভেদাভেদবাদ এর প্রতিষ্ঠা করেন চৈতন্য। চৈতন্য কি প্রতিষ্ঠা করেন? খুবই উল্লেখযোগ্য। অচিন্ত ভেদাভেদবাদ এর প্রতিষ্ঠা করেছিলেন চৈতন্য। ছদ্মবুদ্ধ নামে পরিচিত কে ছিলেন? ছদ্মবুদ্ধ নামে পরিচিত ছিলেন শঙ্করাচার্য। শঙ্করাচার্য 4টি মঠ স্থাপন করেছিলেন: বদ্রীনাথ, পুরী, দ্বারকা এবং শৃঙ্গেরি। তাহলে বদ্রীনাথ, পুরী, দ্বারকা এবং শৃঙ্গেরি এই 4টি মঠ স্থাপন করেছিলেন শঙ্করাচার্য। কবিরের গুরু কে ছিলেন? কবিরের গুরু ছিলেন রামানন্দ। কবিরের শিক্ষামূলক হিন্দি কবিতার নাম কি? কবিরের শিক্ষামূলক হিন্দি কবিতার নাম দোহা নামে পরিচিত। কবিরের শিক্ষামূলক হিন্দি কবিতার নাম। আগ্রার অন্ধকবি বা পক্ষী কাকে বলা হতো? সুরদাসকে বলা হতো। সুরদাস। চৈতন্যদেবের গুরু কে ছিলেন? চৈতন্যদেবের গুরু ছিলেন ঈশ্বরপুরী। পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা ভারতে আসেন 1498 খ্রিস্টাব্দে 17ই মে। ভাস্কো ডা গামা যখন কালিকটে আসেন তখন কালিকটের রাজা কে ছিলেন? জামোরিন। তখন ছিলেন কালিকটের রাজা জামোরিন। ভাস্কো ডা গামা কোচিনে কারখানা স্থাপন করেন কত সালে? 1502 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর ছিলেন ফ্রান্সিসকো আলমিডা। পর্তুগিজ গভর্নর হয়েছিলেন ফ্রান্সিসকো আলমিডা। পর্তুগিজ গভর্নর যিনি নিজ অঞ্চলে সতীদাহ প্রথা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তেনার নাম কি? তেনার নাম আলবুকার্ক। একটা বড় মূর্খ, নিয়ন্ত্রণ চেষ্টা করছে, বন্ধ করে দিলে হয়ে যায়। পর্তুগিজ গভর্নর যিনি তার রাজধানী কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত করেন তিনি হলেন নিনো দা কুনহা। পর্তুগিজ গভর্নর যিনি রাজধানী কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত করেছিলেন। মোগল সম্রাট শাহজাহান হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন কত সালে? হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন 1631 খ্রিস্টাব্দে। ইংল্যান্ডের রাজকুমার দ্বিতীয় চার্লস পর্তুগিজদের কাছ থেকে বোম্বের মালিকানা পেয়েছিলেন কিভাবে? ইংল্যান্ডের রাজকুমার দ্বিতীয় চার্লস পর্তুগিজদের কাছ থেকে বোম্বের মালিকানা পেয়েছিলেন বিবাহের যৌতুক রূপে। সেখানে বিয়ে করে আর এখানে মালিকানা নিচ্ছে, কি বাত হ্যাঁ। ডাচ
ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1602 খ্রিস্টাব্দে। 1602 খ্রিস্টাব্দে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1602 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। ওলন্দাজরা তাদের প্রথম বাণিজ্য কুঠি এবং কারখানা স্থাপন করেছিল কোথায়? মুসলিপট্টনমে 1605 খ্রিস্টাব্দে ওলন্দাজরা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কবে? 1600 খ্রিস্টাব্দে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স আসেন কত সালে? কার সময়? জাহাঙ্গীরের রাজসভায় আসেন। ইংল্যান্ডের রাজা প্রথম জেমস তার রাষ্ট্রদূত হিসাবে স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসেন 1615 খ্রিস্টাব্দে। ইংরেজরা পশ্চিম ভারতে প্রথম ফ্যাক্টরি তৈরি করেন কোথায়? সুরাটে। ইংরেজরা দক্ষিণ ভারতে প্রথম ফ্যাক্টরি তৈরি করেন কোথায়? মুসলিপত্তনমে। ইংরেজরা পূর্ব ভারতে প্রথম ফ্যাক্টরি তৈরি করেন কোথায়? ওড়িশার হরিহরপুর। কলকাতা শহরটি জব চাণক্য প্রতিষ্ঠা করেছিলেন 1690 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠিত হয় 1696 খ্রিস্টাব্দে। তখন নাম ছিল সুতানুটি ফ্যাক্টরি। পরে 1700 খ্রিস্টাব্দে নাম পরিবর্তন করে ফোর্ট উইলিয়ামের নাম রাখা হয়। এখন বর্তমানে নাম হয়েছে আজাদি কা অমৃতসর, আজাদি কা অমৃত মহোৎসব, মোদিজি নাম দিয়েছে। জন সুরম্যান ফারুকশিয়ার ফরমান পান 1717 খ্রিস্টাব্দে। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1664 খ্রিস্টাব্দে। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরাসি। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম তাদের কারখানা স্থাপন করে কোথায়? সুরাটে 1668 খ্রিস্টাব্দে। ফরাসিদের প্রধান কার্যালয় স্থাপিত হয় কোথায়? পন্ডিচেরিতে। ফরাসিদের প্রধান কার্যালয় স্থাপিত হয় পন্ডিচেরিতে। বাংলায় ফরাসিদের প্রধান ঘাঁটি ছিল চন্দননগরে। আইলা স্যাফেলের সন্ধি কবে হয়েছিল? আইলা স্যাফেলের সন্ধি হয়েছিল 1748 খ্রিস্টাব্দে। ইংরেজ এবং ফরাসিদের মধ্যে আইলা স্যাফেলের সন্ধি হয়। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। বন্দিবাসের যুদ্ধে ফরাসিদের নেতৃত্ব দিয়েছিলেন লালি এবং ইংরেজদের নেতৃত্ব দিয়েছিল স্যার আয়ারকুট। তবে লালি পরাজিত হয়, আয়ারকুট জিতে যায়। এরপরেই ভারতবর্ষ থেকে চিরতরের জন্য বিতাড়িত হন ফরাসিরা। সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় 1757 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারির 9 তারিখে। পলাশির যুদ্ধ হয় 1757 খ্রিস্টাব্দে 23 জুন। সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হতে শুরু করে। পলাশির যুদ্ধের পর বাংলার নবাব হয়েছিলেন মীর জাফর। মীর জাফরের পরে বাংলার নবাব হন মীর জাফরের জামাতা মীর কাসিম। মীর কাসিম ছিলেন স্বাধীনচেতা, তাই মীর কাসিমের সঙ্গে কিন্তু ইংরেজদের আবার যুদ্ধ হয়। বক্সারের যুদ্ধ হয় 1764-তে। সেই যুদ্ধে আবার মীর কাসিম পরাজিত হয়। এজন্য সম্পূর্ণরূপে বাংলার ভাগ্যরবি চিরতরে অস্তমিতে গিয়েছিল। পলাশির প্রান্তরে নয়, আম্রকাননে, পলাশির আম্রকাননে নয়, এই বক্সারের যুদ্ধে বাংলার ভাগ্যরবি চিরতরে অস্ত গিয়েছিল। এর ফলে সারা ভারতবর্ষ জুড়ে ইংরেজদের আধিপত্য এবং স্থাপত্য বিস্তার সম্ভব হয়ে পড়ে। বক্সারের যুদ্ধে 1764 খ্রিস্টাব্দে 22 এপ্রিল অক্টোবর মাসে হয়েছিল। এই যুদ্ধে মীর কাসিম পরাজিত হয়েছিল। বক্সারের যুদ্ধে মীর কাসিমের সাথে ছিল অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন মেজর মুনরো। We don't have to start the day yet. I just wanna stay, even if we run late.